প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক ও লগারিদম যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার এই ক্লাসটা তোমাদের করতেই হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটাতে। আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর যে গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.1 এর যে সূচক এবং লগারিদম, যে এক্সপোনেন্ট এন্ড লগারিদমের যে বেসিক যে ক্লাসটা সেটা আজকে আমরা শিখবো। তোমরা যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে শিখো তাহলে এই তোমাদের সূচক এবং লগারিদমের যে বেসিক ধারণা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। অন্য আর কোনো ক্লাস করতে হবে না, তোমরা ধৈর্য সহকারে দেখো। আজকের এই ক্লাসে আমরা সূচক এবং লগারিদমের এক্সপোনেন্ট এন্ড লগারিদমের যে প্রাথমিক আলোচনা, যে আজকের যে বিষয় আলোচনা সেটা হচ্ছে প্রাথমিক আলোচনা করবে এবং এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে এই সূত্রগুলা নিয়ে আমি কথা বলবো আজকে। এবং দেখো যে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেখো ডান সাইডে আমি একটু লিখে রাখছি যে আমাদের আর সমান কি বলবে। আর বোঝায় হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। সকল বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এন দ্বারা প্রকাশ করে সকল স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা প্রকাশ করে, এটা আমাদের জানতে হবে। এবং জানতে হবে যে সকল পূর্ণ সংখ্যার সেট। তো সকল পূর্ণ সংখ্যার সেট আমরা জানি, পূর্ণ সংখ্যা কাকে বলে? যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। তো আমাদের এই জেড যেখানে আছে সেখানে বুঝতে হবে যে এই মানগুলা হবে কি? পূর্ণ সংখ্যা। এবং কিউ দ্বারা বোঝায় সকল মূলদ সংখ্যার সেট। আমরা মূলদ সংখ্যা ও মূলদ সংখ্যা কিন্তু প্রথম অধ্যায় চ্যাপ্টারে আমরা শিখেছি কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি? মূলদ সংখ্যা, রাইট? আচ্ছা, এই কয়টা টপিক আমাদের মাথায় রাখতে হবে। এখন এই সূচক এবং লগারিদম আবিষ্কারক কে করলো, মানে কে আবিষ্কার করলো সেটা আমরা জানবো। যে সূচক এবং লগারিদম আবিষ্কার করে হচ্ছে জন নেপিয়ার 1614 সালে। কত সালে? 1614 সালে। এরপর পরবর্তী অষ্টাদশ শতাব্দীতে সুইজারল্যান্ডের গণিতবিদ লিওনার্ড অয়লার, সুইজারল্যান্ডের গণিতবিদ লিওনার্ড অয়লার এই সূচক এবং লগারিদমের মধ্যে, সূচক এবং লগারিদম মানে এক্সপোনেন্ট এন্ড লগারিদমের মধ্যে, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছেন। সেটা কোথায়? এই 1614 সালের পর যখন এই জন নেপিয়ার আবিষ্কার করছেন সূচক এবং লগারিদম, এরপর অষ্টাদশ শতাব্দীতে এই লিওনার্ড অয়লার এই সূচক এবং লগারিদমের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। আশা করি যে তোমাদের যে এই সূচক এবং লগারিদম কে আবিষ্কার করছেন এবং আমাদের যে এখানে এই চারটা বেসিক আমাদের মাথায় রাখতে হবে, যে আর দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, জেড দ্বারা কি বোঝায়, কিউ দ্বারা কি বোঝায়, তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটা তুমি যদি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে করো, এখান থেকে 80% এই অধ্যায়ের এমসিকিউ সাধারণত আজকের এই কয়েক মিনিটের ক্লাসে তোমাদের শেষ হবে। আজকের এই বেসিক ক্লাস থেকে তোমাদের শেষ হবে। আজকের যে প্রথম ক্লাস এই ক্লাসে তোমাদের এই 80% এই অধ্যায়ের এমসিকিউ সলভ হয়ে যাবে। তোমরা পারবা, কারণ এই বেসিক এবং অনুশীলনী যে ম্যাথ গুলো আছে তোমরা যদি আজকের এই ক্লাসটা করো তাহলে অনুশীলনী ম্যাথ তোমরা একদম গেটার গেট পারবা। কিভাবে, কেন পারবা? কারণ হচ্ছে আজকের যে বেসিক, আজকে যে সূত্র শিখাবো এই সূত্র তুমি শুধু এই সূত্রগুলা জানবা, কিভাবে আসছে এই সূত্রগুলা শিখবা, এরপর তুমি শুধু প্রয়োগ করবা। তোমাকে আমি শুধু প্রয়োগ শিখাবো। ইনশাআল্লাহ এই অধ্যায়টা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখো, আমাদের আছে যে a টু দি পাওয়ার n। তো a টু দি পাওয়ার n কে আমরা কি ভাবে লিখতে পারি? এই n টাকে আমরা কি বলতে পারি? n টাকে বলতে পারি হচ্ছে পাওয়ার। কি বলতে পারি? পাওয়ার বলতে পারি। এই n টাকে আমরা বলতে পারি হচ্ছে ঘাত। কি বলতে পারি? ঘাত বলতে পারি। আবার এই n টাকে আমরা বলতে পারি হচ্ছে সূচক। কি বলতে পারি? সূচক। এবং এই n টাকে আমরা বলতে পারি হচ্ছে এক্সপোনেন্ট। কি বলতে পারি? এক্সপোনেন্ট বলতে পারি। দেখো এই যে a টু দি পাওয়ার এর উপরে যে n টা আছে, টু দি পাওয়ার n আছে, এই n টাকে আমরা কি বলতে পারি? বলতে পারি পাওয়ার, ঘাত, সূচক এবং কি এক্সপোনেন্ট বলতে পারি। এখন এই যে আবার এই যে এটা আছে, এটাকে আমরা কি বলতে পারি?
এটাকে বলতে পারি বেজ বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্তি। কি বলতে পারি? বৃত্তি বলতে পারি। এবং এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিদান। কি বলতে পারি? নিদান। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এই যে বেজ, এই যে এটা হচ্ছে বেজ, আর বেজের উপরে, মাথার উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় এক্সপোনেন্ট, সূচক, ঘাত বা পাওয়ার। যেমন আমাদের আছে হচ্ছে 25, এটাকে আমি এইভাবে লিখলাম 5 স্কয়ার। তো এখানে এই 5টাকে আমি কি বলতে পারি? 5টাকে বলবো হচ্ছে বেস, বৃদ্ধি এবং নিদান। এবং এই 2টাকে আমরা বলবো কি? 2টাকে বলবো পাওয়ার। এই 2টাকে আমরা কি বলবো? পাওয়ার, ঘাত, সূচক এবং কি এক্সপোনেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো থাকতে পারে, যেমন 9, 3, তারপরে হলো 2। তাহলে এই 2টাকে আমি কি বলবো? 2টাকে বলতে পারবো পাওয়ার, ঘাত, সূচক, এক্সপোনেন্ট। এবং এই 3কে আমি বলতে পারবো বেজ, বৃদ্ধি এবং কি নিদান। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর আমাদের যে প্রয়োজনীয় সূত্র যেটা শিখতে হবে সেটা হচ্ছে যদি এ এলিমেন্ট আর হয়, কি বলছে? এ এলিমেন্ট আর হয়, তার মানে কি এর যে সংখ্যাগুলা হবে সবগুলা উপাদান কি হবে? রিয়েল নাম্বার হবে। এই দেখো আমি কি বলছি, সকল বাস্তব সংখ্যার সেট হবে, রিয়েল নাম্বার হবে। এবং এম এবং এন এলিমেন্ট হবে হচ্ছে এন। কি বোঝাচ্ছে? যে এম এবং এন এর যে মানটা হবে সব হবে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমাদের গণনার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ইউজ করি সকল স্বাভাবিক সংখ্যার সেট যদি হয়, তাহলে আমরা লিখব এইভাবে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। উচ্চারণটা কিভাবে করবা? বেস, তারপর আমি সূচক উচ্চারণ করতেছি কিভাবে? আমি জাস্ট এখানে দেব টু দি পাওয়ার, বলবো হচ্ছে টু দি পাওয়ার। যদি a আছে আমি a টুর আগে a দেব, এবং সূচক পাওয়ার কত আছে? m আছে, তাহলে আমি বলবো a টু দি পাওয়ার m। যদি আমার এরকম থাকে x এর পাওয়ার বা সূচক আছে 5, তাহলে আমি উচ্চারণটা এইভাবে করব x টু দি পাওয়ার 5। যদি এরকম থাকে 10, তাহলে x টু দি পাওয়ার 10। যদি থাকে যে a b c এর পাওয়ার আছে হচ্ছে 20, তাহলে আমি এইভাবে বলবো যে a b c টু দি পাওয়ার 20। আশা করি তোমরা এই উচ্চারণটাও পারবা। এরপর আমাদের যেটা দেখতে হলে কি হচ্ছে, যে বেস যদি সেম হয় তাহলে বেজ, একাধিক বেজের পরিবর্তে আমরা একটা বেজ দেব। এরপর এই যে পাওয়ার বা সূচকগুলো আছে সেগুলো আমাদের কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি হবে? যোগ হবে। তার মানে আমরা শিখলাম যদি বেজের সম্পর্ক গুণ হয়, যদি গুণ হয় তাহলে তাদের ঘাত এবং সূচক কি হবে? যোগ হবে। কি হবে? যোগ হবে। এক্সাম্পল হিসেবে তুমি দিতে পারো, দেখো এরকম যে a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার কিউব, মানে a কিউব। এটাকে আমরা কি করতে পারি? বেজ যেহেতু সেম, তাহলে আমি একটা বেজ নেব, নেওয়ার পর আমার এই পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। কেন যোগ হবে? কারণ তাদের সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে আমাদের কি হবে? 5 প্লাস 3, তার মানে কি a 5 এবং 3 যদি যোগ করো তাহলে কত হবে? 8 হবে। এরকম এক্সাম্পল আরো যদি শিখতে চাও যে x টু দি পাওয়ার 6 ইনটু x টু দি পাওয়ার 1, তাহলে কি হবে? তা আমি একটা x লিখবো স্যার, তারপর আমাদের যেহেতু সম্পর্কটা গুণ, তাহলে এখানে সূচকগুলা কি হবে? গুণ, যোগ হবে। তাহলে 6 এবং 1 যোগ করলে কত হবে? 7। এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা যে বেস যদি সেম হয় এবং তাদের সম্পর্ক যদি গুণ হয়, তাদের সম্পর্কটা যদি গুণ থাকে, তাহলে তার পাওয়ার গুলা কি করতে হবে? যোগ করতে হবে। খুব ইম্পর্টেন্ট এই বেসিক গুলা, এই সূত্রগুলা কিন্তু তোমার যে কোনো ম্যাথ করবে, সূচকের ম্যাথ করতে সময় লাগবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি যে ম্যাথ করো, ফিজিক্সের যে ম্যাথ করো, ওই সময় কিন্তু আমার এটা কাজে লাগে। তো খুব ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এরপর আমাদের গুণের সময় আমাদের যদি গুণ থাকে তাহলে তো আমরা শিখলাম স্যার। এখন আমাদের সম্পর্কটা যদি ভাগ হয় তাহলে কি হবে? মনে করেন যে এরকম থাকছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে, সম্পর্কটা হচ্ছে ভাগের সম্পর্ক। তাহলে আমাদের কি হবে? তখন হবে আমাদের বেস একটা নেব এবং তাদের পাওয়ার বা ঘাতগুলা কি হবে? বিয়োগ হবে। তাহলে কি হবে? m মাইনাস হবে n। এটা আবার কখন হবে? যখন
এম এর মানটা এই n এর সমান অথবা তার চেয়ে বড় হবে। কি বলছি একটু মনোযোগ সহকারে বুঝো। লবের যে সূচক আছে সেই সূচক থেকে হরের যে সূচক সেটা আমরা বিয়োগ করতে পারবো। কখন করতে পারবো? যখন আমাদের এই m এর মানটা n এর সমান অথবা তার চেয়ে বড় হবে। এক্সাম্পল হিসেবে তুমি দিতে পারো যে এরকম a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a কিউব। এটা যদি থাকে তাহলে আমি এইরকম লিখবো যে স্যার আমাদের যেহেতু এই বেস সেম এবং সম্পর্ক ভাগ, তাহলে আমরা এখানে লিখবো a টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। তাহলে এটা আনসার লিখতে পারি। আবার যেহেতু সমানের কথা বলছে, মনে করুন a স্কয়ার আছে ভাগ হচ্ছে a স্কয়ার, তাহলে আমি এখানে কি করব যে a দিব, এরপরে 2 মাইনাস 2 দিব। তাহলে আমরা a 2 থেকে 2 বাদ দিলে কত? 0 থাকে, এর মান কিন্তু 1। এটা আমরা পরে বিশ্লেষণ করব কেন এটা 1 হলো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম যে বেস যদি একই ধরনের হয় এবং তাদের সম্পর্ক যদি ভাগ থাকে, তাহলে আমরা কি করব? তার পাওয়ার গুলা কি হবে? বিয়োগ হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন এটার আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি যে যদি আমরা এখানে শিখলাম যে m যদি n এর সমান অথবা তার চেয়ে বড় হয়, এমনও তো হতে পারে স্যার যদি ছোট হয়, তখন কি করব? এটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু। তখন আমরা কি করব? যখন a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, যদি আমাদের এই m এর মানটা, তার মানে কি m এর মানটা ছোট হবে, তাহলে n গ্রেটার দেন হবে কি m। যদি n এর মানটা m এর চাইতে কি হয়? বড় হয়। যদি n এর মানটা m এর চাইতে কি হয়? বড় হয়, তাহলে কিভাবে করব? তাহলে করব 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m। এই কন্ডিশনটা তোমাকে মনে রাখতে হবে যে আমাদের যদি n এর মানটা m এর চাইতে বড় হয়, তাহলে আমরা এই ফরম্যাটে আমরা লিখব। কিভাবে? এখানে एग्जांपल হিসেবে একটু দেখো যে আমাদের যদি এরকম থাকে a স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a কিউব, তাহলে দেখো যে আমাদের লবের যে সূচক তার চেয়ে কিন্তু হরের সূচকটা কি বড়, তার মানে আমাদের n এর মানটা বড়। তখন আমি এইভাবে লিখব a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 3 থেকে 2 বাদ দিলে কত? 1। তো এখানে যে ফরম্যাটটা আসলে আমরা বুঝলাম যে আমাদের এই n এর মানটা বড় হওয়ার কারণে আমরা এখানে কি দেব? 1 ডিভাইডেড বাই করে দেব। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো যে গুণ থাকলে কি করবা, ভাগ থাকলে কি করতে হবে। আমাদের একই ধরনের বেস যদি থাকে, তাহলে পাওয়ার এবং ঘাতগুলোকে আমাদের কি করতে হবে, এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন আমরা 3 নাম্বার যদি সূত্রটা শিখতে যাই, সেটা হচ্ছে গুণফলের ঘাত। যদি আমাদের এরকম থাকে a ইন্টু বি, এরপরে আছে কি? ঘাত। এটা হচ্ছে গুণফলের ঘাত, মানে বেস দ্বয়ের গুণফলের যদি কি থাকে? ঘাত থাকে, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? এটা লিখতে পারবো এইভাবে যে এই n টা আমি কি করব? এই দুইটার উপরেই দিয়ে দিতে পারবো। তাহলে কি করলাম যে আমাদের a যে এখানে গুণফলের কি আছে? ঘাত আছে n, তাহলে এখান থেকে বোঝাচ্ছে n টা a এর উপরেও আছে এবং b এর উপরেও আছে। আমরা এটা কি করলাম? আলাদা করে দিলাম। এক্সাম্পল হিসেবে তুমি দিতে পারো যে a b টু দি পাওয়ার হচ্ছে 5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 5। এরকম x ইন্টু y টু দি পাওয়ার 10 আছে, এটাকে আমরা এইভাবে দিতে পারি x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 10। এরকম যে a b c তারপরে আছে xy, এটাকে আমরা এইভাবে দিতে পারি a টু দি পাওয়ার xy ইন্টু b টু দি পাওয়ার xy ইন্টু c টু দি পাওয়ার xy। এইগুলা কিন্তু খুবই তোমাদের লাগবে যখন অনুশীলনী ম্যাথ করব, ওই সময় দেখবা যে এইগুলা কি পরিমাণ তোমার কাজে লাগতেছে। খুব ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এই ক্লাসটা করলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যে অনুশীলনী ম্যাথ, বোর্ডের ম্যাথ, এমসিকিউ কোনো ধরনের ম্যাথ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বেসিক ক্লাসের পর ধারাবাহিকভাবে তোমাদের অনুশীলনী সমাধান, এরপরে বোর্ড প্রশ্ন সমাধান এবং বোর্ডের এমসিকিউ সমাধান এমন ভাবে তোমাদের সমাধান করে দিব, তোমরা এই ক্লাসের ব্যতীত, আমার এই ক্লাসগুলো দেখা ব্যতীত তোমার অন্য কোনো ক্লাস, এই চতুর্থ অধ্যায়ে ক্লাস করলে তোমাদের অন্য কোনো ক্লাস দেখতে হবে না। আমি তোমাদের এটি গ্যারান্টি দিয়ে বলতেছি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো সম্পূর্ণ। দেখো তাহলে আমরা শিখলাম যে আমাদের গুণফলের যদি ঘাত থাকে, তাহলে আমরা এই ফরম্যাটে যেতে পারি। ওকে, এখান থেকে আরেকটা আমরা বেসিক শিখবো, সেটা হচ্ছে যে আমাদের যেটা জানতে হবে, তো
দেখো যে আমাদের সম্পর্কটা যদি এরকম হয় a বাই বি টু দি পাওয়ার আছে মনে করো n, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n। তার মানে আমি কি করলাম, এই দুইটার উপরে আমাদের যে a এবং b আছে এই দুইটার উপরে আমি কি দিলাম, এই n টা আমি কি করে দিলাম, আলাদা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এটাকে एग्जांपल হিসেবে তুমি যদি দিতে চাও যে a বাই b আছে, পাওয়ার আছে মনে করেন 6, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 6। আবার एग्जांपल হিসেবে x ডিভাইডেড বাই y আছে মনে করো 3, তাহলে এটাকে আমরা এইভাবে দিতে পারি x কিউব ডিভাইডেড বাই y কিউব। আশা করি তোমরা এই কনসেপ্টটাও ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপর আমাদের যেটা জানতে হবে, যদি আমাদের বেইজের গাদের গাদ থাকে তাহলে আমরা কি করব, যেমন এরকম একটা বেইজ দিলাম, এরপরে আমাদের একটা গাদ আছে, এরপরে আরেকটা গাদ আছে, তাহলে আমি কি করব, মনে রাখবা বেইজের গাদের গাদ থাকলে এটা সরাসরি আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে কি হবে, a টু দি পাওয়ার m আর n যদি গুণ করো তাহলে হবে কি mn। एग्जांपल হিসাবে a টু দি পাওয়ার কিউব আছে, এরপর আছে 2, তাহলে আমরা এখানে কি করব, সরাসরি গুণ করব। 3 এবং 2 যদি গুণ করো 3 দুগুণে কত হবে, 6 হবে। एग्जांपल হিসাবে a টু দি পাওয়ার 10 আছে, এখানে আছে 5, তাহলে আমি এখানে কি করব, a গাদের গাদ থাকলে সরাসরি আমরা কি করব, গুণ করব। কোনটা কোনটা গুণ করলাম, দেখেন এখানে যেটা গুণ করছি m এবং n টা কি করছি, গুণ করছি। এখানে আবার 3 এবং 2 টাকে গুণ করছি, এবং এখানে আমাদের কি করতে হবে, এই 5 এবং এই 10 টাকে সরাসরি গুণ করব। তাহলে কি হবে যে 5 এবং 10 যদি গুণ করি তাহলে 5 10 কত হবে, 50 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গাতের বেইজের গাতের যদি গাত থাকে তাহলে আমাদের কি করতে হবে, সরাসরি গুণ করতে হবে। আশা করি তোমরা এই কনসেপ্টটাও ক্লিয়ার বুঝতে পেরেছো। আমরা যেটা শিখবো খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ম্যাথে এবং কি ফিজিক্সের ম্যাথ করতে গেলেও এটা প্রয়োজন হয়। তুমি যে ধরনের ম্যাথ করো না কেন এই কনসেপ্টটা তোমার প্রয়োজন হয়। যদি এরকম থাকে মানে শূন্য সূচক, সূচকটা যদি কি থাকে, শূন্য থাকে, বুঝতে পারছেন, সূচকটা কি শূন্য, এবং কন্ডিশনটা হচ্ছে যে a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 মানে এর মান 0 হতে পারবে না, তাহলে a এই যে শূন্য সূচক বলছি তার মানে সূচকটা কি শূন্য, তাহলে তার ফলাফল হচ্ছে 1। ক্লিয়ার বুঝতে পেরেছো। কি বললাম, বুঝলাম যে আমাদের বেইজের মানটা শূন্য হতে পারবে না। যদি শূন্য না হয় তাহলে এই বেইজের উপরে যদি তার সূচক বা গাদ বা এক্সপোনেন্ট যদি 0 হয় তার ফলাফল কত, 1। এটা আমরা শিখলাম। তার মানে শিখলাম এইভাবে যে এ বি সি আছে, এরপরে পাওয়ার আছে 0, তার মানে বুঝতে হবে তার মান কত, 1। এখানে 100 আছে, তার পাওয়ার আছে 0 বা গাদ বা এক্সপোনেন্ট আছে 0, তার মানে মান কত, 1। এখন মাইনাস আছে 500, এরপর আছে 0, তার মানে বুঝতে হবে তার মান কত, 1। কত, 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা বিষয়, এখানে যদি শূন্য হতো তাহলে কি হতো, যদি শূন্য হতো তাহলে কি হতো, তাহলে এরকম ফরম্যাট হইতো 0 এবং তার পাওয়ার হচ্ছে 0। এটার ফলাফল তুমি ক্যালকুলেটরে উঠাও, এটা তুমি ডিটারমাইন করতে পারবে না, নির্ণয় করতে পারবে না, এবং তোমার ক্যালকুলেটর একদম সরাসরি এরর দিয়ে দেখাবে। তুমি এখনই দেখো যে আমাদের 0 দিব, এরপরে পাওয়ার 0 দিব, দেখো ফলাফল আসে কিনা। তার মানে আমাদের কনসেপ্ট হচ্ছে যদি শূন্য হতো তাহলে এই মানটাকে কি করতে পারতাম না, ডিটারমাইন করতে পারতাম না বা নির্ণয় করতে পারতাম না। এই কারণে আমাদের এর মান কি হবে, 0 হতে পারবে না। 0 ব্যতীত, শূন্য ব্যতীত পৃথিবীর যে কোনো মানের উপরে যদি পাওয়ার 0 হয়, যদি সূচক বা এক্সপোনেন্ট যদি আমাদের কি হয়, এই যে 0 হয়, এই 0 হয়, তাহলে তার ফলাফল আসবে কত, 1। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে 1 সূচক। আমরা স্যার শিখাইলেন যে সূচক যদি 0 থাকে তাহলে তো তার মান 1, ঠিক আছে। কিন্তু এমনও তো হতে পারে যে সূচকটা আমাদের শূন্যের জায়গায় 1 আছে, তখন কি হবে, যে এরকম যে a টু দি পাওয়ার 1 ইকুয়াল কত হবে। এটা এক কথায় মনে রাখবা, যদি বেইজের পাওয়ার 1 হয় তাহলে তার ফলাফল হবে সেই বেইজই। তার মানে কি, এর পাওয়ার 1 মানে তার ফলাফল কি, সেই বেইজ কত, 1। মনে করো এ বি সি এর পাওয়ার আছে 1, তার মানে বুঝতে হবে এটার ফলাফল কত, 1।
এখানে আছে 500, তার পাওয়ার আছে 1, তার মানে বুঝতে হবে এখানে আনসার কত 500, তার মানে সেই বেজই হবে তার ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঋণাত্মক সূচক। কি শিখবো? ঋণাত্মক সূচক। যদি এরকম থাকে a ইনভার্স n, তার মানে কি যে এ আছে, বেজ আছে এবং তার ঋণাত্মক সূচক আছে। সূচক কোনটা? এই যে এটাই তো সূচক, তাই না? এই যে -n এটাই তো আমাদের কি সূচক, এবং সূচকটা কি ঋণাত্মক, আর আমাদের বেজটা হচ্ছে ধনাত্মক। তো এরকম যদি থাকে তাহলে আমরা যে ফরম্যাটে লিখতে পারি সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তার মানে তুমি বুঝলা যে এই ইনভার্সের কারণে আমাদেরকে 1 ডিভাইডেড বাই দিতে হবে, মানে 1 বাই দিতে হবে। एग्जांपल হিসেবে যে a ইনভার্স 5, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5। a ইনভার্স 10, তার মানে এটা দিতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 10। एग्जांपल হিসেবে আরো দিতে পারি a b c ইনভার্স হচ্ছে 5, এটাকে আমরা এইভাবে দিতে পারি যে a b c টু দি পাওয়ার 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ইনভার্সের কারণে আমাদের কি হবে 1 বাই হবে, এবং এই n এর জায়গায় আমাদের কি হবে এই যে n এর মানটা বসে যাবে। এখানে n এর মান n ছিল বিধায় এখানে n হয়েছে, এখানে 5 আছে বিধায় এখানে 5 হয়েছে, এখানে 10 আছে বিধায় এখানে 10 হয়েছে, তার মানে এখানে 5 আছে, এখানে কি হয়েছে 5 হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো আমাদের বর্গমূলের যে বিষয়টা আমরা জানি এটা যে 5 এর বর্গমূল, 5 এর বর্গমূল হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে 5 রুট ওভার 5। আবার x এর বর্গমূল আমরা কিভাবে লিখতে পারি? x এর বর্গমূল সমান রুট ওভার x, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। আবার মনে করো যে 3 এর বর্গমূল, 3 এর বর্গমূল ইকুয়াল আমরা কি লিখতে পারি? রুট ওভার 3, বা এটাও লিখতে পারি যে 3 টু দি পাওয়ার কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তার মানে আমি এখানে বুঝলাম যে এই রুট ওভারের পরিবর্তে আমি পাওয়ার কত দিব? হাফ দিতে পারবো। এই রুট ওভারের পরিবর্তে আমি কি পাওয়ার হাফ দিতে পারবো। বুঝতে পারছো যে আমি রুট ওভারের পরিবর্তে আমাদের কি দিব? পাওয়ার হাফ দিতে পারবো। পারবো কিনা বলো? অবশ্যই পারবো। যদি এরকম থাকে যেমন 25 এর বর্গমূল, তো এটাকে আমরা এইভাবে করতে পারি যে 25, দেখো 25 কে আমরা বিশ্লেষণ করলে কি করব? 5 স্কয়ার, কারণ 5 কে দুইবার গুণ করলে কত? 25 হবে। এরপর এই রুট ওভারের পরিবর্তে আমি বর্গমূল করতে পারি 1/2। এই রুট ওভারের পরিবর্তে আমি কি দিলাম? হাফ দিয়েছি। এখন এই 2 এবং 2 যদি চলে যায় তাহলে এখানে থাকবে 5, তার মানে এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এই রুট ওভার সম্পর্কে বুঝতে পেরেছো। রুট ওভার বর্গমূল তোমরা কিভাবে করবা, কিভাবে করতে হবে। এরপর যেটা করতে হবে, n বর্গমূল যদি থাকে, কি বর্গমূল আমরা তো শিখলাম রুট ওভার থাকলে বর্গমূল করতে হয়, ঠিক আছে, কিন্তু যদি আমাদের n বর্গমূল থাকে কি করব? আছে n রুট ওভার x, তাহলে আমাদের যেটা হবে x টু দি পাওয়ার 1/n, n বর্গমূল। আবার এরকম एग्जांपल হিসেবে 3 রুট ওভার x ইকুয়াল যদি থাকে x টু দি পাওয়ার 1/3, যদি থাকে 5 রুট ওভার x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5। তার মানে আশা করি তোমরা এই বর্গমূলটাও ক্লিয়ার বুঝতে পেরেছো। আবার এরকম যদি থাকে যে 10 রুট ওভার x, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই কত? 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের প্রয়োজনীয় দুইটা তথ্য জানতে হবে। সেটা হচ্ছে যদি a গ্রেটার দেন 0 হয়, মানে 0 চাইতে এর মানটা বড় হবে, দেন হচ্ছে a নট ইকুয়াল টু হবে 1, মানে 1 এর সমান হতে পারবে না। যদি এরকম হয় হলে তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y সমান, এরকম যদি হয় তাহলে আমরা সমান লিখতে পারি x সমান y, x সমান y। এই যে দেখেন আমাদের বেজ এবং বেজ কি হয়ে গেছে? সমান হয়েছে। মাঝখানে কি আছে? সমান চিহ্ন আছে, এবং ডান পক্ষে এবং বাম পক্ষে আমাদের বেজ কে সমান। তখন এই বেজ এবং বেজ চলে যে আমাদের ফলাফল হয়েছে শুধু কি সূচক সমান সূচক। তার মানে আনসারটা কোথায়? সূচক সমান সূচক, x সমান y আমরা পেয়ে গেছি। এখন এটা থেকে তুমি আরেকটা দেখো, যে এরকম एग्जांपल হিসেবে আছে, মনে করো যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5। তার মানে তুমি a এবং a টাকে ভেনিশ করে তুমি সরাসরি লিখতে পারো x ইকুয়াল টু কত? 5।
কেন লিখতে পারো? কারণ তুমি এখান থেকে শিখে আসছো। এত হলে তাহলে আমি এইটা সমান, আমরা বেজ বেজ চলে যাওয়াতে আমরা সূচক সমান সূচক লিখতে পারি। এক্সাম্পল হিসেবে আরো যদি থাকে যে x টু দি পাওয়ার a সমান x টু দি পাওয়ার b, তার মানে x এবং x কি হয়ে যাবে? চলে যাবে। যদি চলে যায় তাহলে a ইকুয়াল টু আমি কি লিখতে পারি? b লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর যেটা শিখতে হবে সেটা হচ্ছে, দেখো যে a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0 এবং x নট ইকুয়াল টু 0 এই শর্তে কি বলছে? a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে, যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি যে a সমান হলো b। কেন? এর 0 ছেদে পড়ো, b 0 ছেদে পড়ো এবং x নট ইকুয়াল টু 0, মানে x এর মান কি হবে না? 0 হবে না। তা না হলে আমাদের যদি এই সূচক এবং সূচক দুইটা কি হয়? সেম হয়, এই দুইটার পরিবর্তে আমি এই ফলাফলটা আমার বেজ সমান বেজ লিখতে পারি। যদি এরকম থাকে যে x টু দি পাওয়ার কিউব ইকুয়াল y টু দি পাওয়ার কিউব, তাহলে দেখো আমাদের সূচক এবং সূচক এই 3 এবং 3 কি সমান, তাহলে এই 3 এবং 3 যদি চলে যায় তাহলে আমাদের আনসার বের হবে x ইকুয়াল টু y, কারণ সূচক এবং সূচক চলে যাওয়ার পরে আমাদের যে বেসটা থাকবে এটি হবে আমাদের ফলাফল। এক্সাম্পল হিসাবে আরো দেওয়া যায় যে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে b টু দি পাওয়ার 5, তাহলে 5 5 সেম সূচক, তাহলে চলে যাবে, তাহলে a ইকুয়াল টু কত? b। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তথ্যটাও ক্লিয়ার বুঝতে পেরেছো যে আমাদের সূচক এবং সূচক যদি সেম হয় তাহলে আমাদের সমান হবে বেজ এবং সমান বেজ, এবং আমরা প্রথম নাম্বার যেটা শিখলাম যে বেজ এবং বেজ যদি সমান হয় তাহলে বেজ বেজ চলে যাবে, তার মানে সূচক সমান ফলাফল হবে সূচক। এই দুইটা তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে এটা শিখে নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নেবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবা, এবং পেজে তোমরা জয়েন হয়ে নেবা, ফেসবুক পেজে। ইনশাআল্লাহ সেখানে তোমাদের অবশ্যই আমি সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রয়োজনীয় সূত্র আমরা কি কি শিখলাম একটু দেখি যে আমরা কি কি আসলে এই ইয়েতে আজকের ক্লাসে আমরা যে প্রয়োজনীয় সূত্রগুলো শিখলাম চতুর্থ অধ্যায়ের, এটা আমরা কি কি শিখলাম সেটা আমরা একটু দেখে নেব। তাহলে দেখেন, আমরা প্রথম নাম্বার যে সূত্র শিখছি মানে প্রয়োজনীয় সূত্রসমূহ, এক নাম্বার যে শিখলাম যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এরকম থাকলে তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। দুই নাম্বার শিখছি যে তাদের সম্পর্ক যদি ভাগ হয় a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে আমি এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, যখন সম্পর্কটা ছিল এরকম যে m গ্রেটার দেন নট ইকুয়াল টু অর ইকুয়াল টু কি n, এরকম যদি সম্পর্ক হয়। আরেকটা এটাই আমি আরেকবার শিখলাম, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস m, আমি এইভাবে লিখতে পারি যখন এই n এর মানটা আমার কি হবে? m এর চাইতে কি হবে? বড় হবে। গুড। এরপর আমরা 3 নাম্বার শিখছি এইভাবে যে আমাদের ঘাতের যদি বেজের গুণফলের ঘাত যদি আমাদের n হয় তাহলে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n লিখতে পারি। এরপর আমাদের ভাগ বেজের সম্পর্ক যদি ভাগ হয় এবং ঘাত যদি n থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এইভাবে আমরা লিখতে পারি। 5 নাম্বার যেটা শিখছি সেটা হচ্ছে যে a টু দি পাওয়ার 0 যদি থাকে তাহলে সূচক যদি 0 হয় তাহলে তার ফলাফল হচ্ছে 1। এরপরে 6 নাম্বার শিখলাম যে এর পাওয়ার যদি 1 হয়, বেজের পাওয়ার যদি 1 হয় তাহলে ফলাফল তার সেই বেজই। এবং 7 নাম্বার শিখছি যে যদি ঋণাত্মক সূচক থাকে তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এই ফরম্যাটে আমরা লিখতে পারি। এখন আমরা এই পাশে যদি একটু লিখি যে 8 নাম্বার রুট ওভার x যদি থাকে তাহলে আমি এই ফরম্যাটে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ। আবার 9 নাম্বার এইভাবে লিখতে পারি n রুট ওভার যদি x থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই n। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 9টা আমি যে গুরুত্বপূর্ণ সূত্র বা বেসিক, এটাই তোমাদের এই চতুর্থ অধ্যায় ম্যাথ করার জন্য যথেষ্ট। এই 9টা বেসিকের বাহিরে তোমাকে একটা সূত্রের বাহিরে কোনো সূত্র শিখতে হবে না। এই 9টা সূত্র তুমি যদি পারো তোমার অনুশীলনী একদম ম্যাথ পানি একদম সহজ হয়ে যাবে।
আমি তো তোমাকে শেখাবো একদম সহজ, আমি পার্ট টু পাই তিনটা পার্ট বা চারটা পার্টে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে তোমাদের এই অধ্যায়টা একদম বুট প্রশ্ন থেকে, বুট এমসিকিউ থেকে একদম অনুশীলনী সমাধান, সকল কিছু সমাধান করে দেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থাকবা এবং ধৈর্য সহকারে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা এক্সাম্পল সমাধান করব, সেটা হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 32। এটাকে আমরা কিভাবে করতে পারি, এই 4টাকে আমরা প্রথমে বিশ্লেষণ করব, সেটা হচ্ছে 2 স্কয়ার, তারপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1, আমরা জানি 2 কে দুইবার গুণ করলে কত হবে, 4 হবে, ইকুয়াল এই 32 কে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত, 5 লিখতে পারি, কারণ 2 কে 5 বার গুণ করলে কত হবে, 32 হবে। বা এখানে যেটা করতে পারি, দেখো 2, এই 2টা দিয়ে আমি কি করতে পারি, x প্লাস 1 কে আমরা কি করব, গুণ করব, x প্লাস 1 কে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তো আমি যদি গুণ করি, 2 দিয়ে যদি আমি গুণ করি, 2 দিয়ে x এর গুণ করলে হবে 2x, আর প্লাস 2 দিয়ে 1 এর গুণ করলে হবে 2, ইকুয়াল এখানে হবে 2 টু দি পাওয়ার কত, 5। এখানে আমি যে গুণটা করলাম কিভাবে, আমি বেসিক শিখে আসছি যে ঘাতের যদি ঘাত থাকে তাহলে আমাদের ঘাত সরাসরি কি হয়, গুণ হয়, এটা কিন্তু আমরা শিখছি। এরপরে দেখো এই যে বেজ, আমরা কিন্তু প্রয়োজনীয় যে দুটা তথ্য তোমাকে শিখাইছি, এর মধ্যে এই যে বেজ এবং বেজ যদি কি থাকে, সমান থাকে, তাহলে উভয় পক্ষ থেকে বেজটা চলে যাবে। তাহলে আমি এখানে কি ফলাফল পাইলাম, 2x প্লাস 2 ইকুয়াল টু আমি যেটা পাবো সেটা হচ্ছে কত, 5। বা 2x টা আমি সমান চিহ্ন বাম পাশে রাখলাম, আরেকটা এইভাবে করতে পারি, যেহেতু এই পাশে 2 আছে আমি উভয় পাশে 2টা বিয়োগ করব, উভয় পাশে একটু কি করব, বিয়োগ করব। তাহলে আমি বাম পক্ষেও 2টা বিয়োগ করলাম এবং ডান পক্ষেও আমি কি করলাম, 2 বিয়োগ করলাম। এরপর এখানে থাকবে 2x, কারণ 2 এবং 2 কি হয়ে যাবে, চলে যাবে, 2 এবং 2 চলে যাবে, তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র 2x থাকবে, ইকুয়াল 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে, 3 থাকবে। এরপর এই 2টা x এর সাথে যেহেতু 2 আছে, আমার x এর মানটা বের করতে হবে, তাহলে আমি উভয় পক্ষকে 2 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে উভয় পক্ষে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার এখানে যে ফলাফলটা আসবে, এই 2 এবং 2 চলে যাবে, তার মানে এখানে থাকবে x, ইকুয়াল থাকলো হচ্ছে 3/2। এইটা হচ্ছে আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো, কত সহজে এই সমাধানটা করা গেল। এই টাইপেরই তো তোমাদের ম্যাথ আসবে, তাই না? এর বাইরে কই থেকে আসবে? অনুশীলন সমাধান করব, বুট প্রশ্ন সমাধান করব, এমসিকিউ করব এবং টাইপ ওয়াইজ কয়টা ম্যাথ করব, একদম এই অধ্যায় খতম হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের সূচক এবং লগারিদমের যে বেসিক ধারণার প্রথম ক্লাস, প্রথম পর্ব। এরপর ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক যে সমাধান, অনুশীলনের সমাধান সেটা যাবে, এবং বুট প্রশ্ন সমাধান যাবে, দেন হচ্ছে বুট এমসিকিউ সমাধান যাবে, এবং টাইপ ওয়াইজ আমার যে সুপার সাজেশনে সেই সাজেশন গুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তোমরা আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।